জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তৎকালীন মহাপরিচালক এস আব্দুল হাকিম তার স্মৃতিচারণমূলক বইতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখে নানা ঘটনার উল্লেখ করেছেন। সেখানে উঠে এসেছে প্রেসিডেন্ট জিয়ার সন্তানদের পুরনো সাইকেলে স্কুলে যাওয়ার কাহিনী, পরীক্ষায় অকৃতকার্য হলে কোনো ক্ষমতা কাজে না লাগানোর দৃঢ়তা, নিজের জমি হারানোর ঘটনা, আবার রাষ্ট্রপতির বাড়ির সরলতা ও বিমানবন্দরে পরিবারের অপেক্ষার দৃশ্য। জানা যায়, স্বজনপ্রীতি এড়াতে করা নিষেধাজ্ঞা, দলের নেতাদের চাপে ভাইকে দূরে পাঠানোর সিদ্ধান্ত, মৃত্যুর পর সাধারণ মানুষের মতোই অল্প কিছু জিনিসপত্র রেখে যাওয়া কিংবা অভ্যুত্থানের সময় শুধু পেনশনের কথা তোলার স্মৃতি। সেই সঙ্গে রয়েছে এক বিদেশি নেতার মৃত্যুর খবরে আবেগী প্রতিক্রিয়া, পরিবারের রাজনীতি থেকে দূরে থাকার প্রতিজ্ঞা, আর টেলিভিশনে ছেলেদের না দেখানোর মতো নির্দেশের কথাও। এই আয়োজনে থাকছে সেই স্মৃতিচারণের দ্বিতীয় অংশ। বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, জিয়াউর রহমানের ছেলেরা বা তার আত্মীয় স্বজন কোনোদিন ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে কেউ জানে না। তার ছেলেরা স্কুলে যেত সাইকেলে চড়ে, তাও পুরনো সাইকেল। রাষ্ট্রপতি হিসেবে তিনি এ ব্যাপারে দৃষ্টান্ত রেখে গেছেন। আর এক ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর দৃষ্টান্ত রেখে গেছেন, সেটি হচ্ছে স্বজনপ্রীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়ে। তার সবচেয়ে বড় শত্রুও কোনোদিন তার স্বজনপ্রীতির কোনো উদাহরণ আনতে পারবে না। উন্নয়নশীল দেশের বেশিরভাগ রাষ্ট্রনায়করা স্বজনপ্রীতির ব্যাপারে সমালোচনার ঊর্ধ্বে নন। রাষ্ট্রপতিদের স্বজনপ্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ মেনে নেন। রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন সাধারণত সরকারি কর্মকর্তা, ব্যাংকের পরিচালকেরও থাকে এবং সমাজের সর্বস্তরে আলাদা সুযোগ সুবিধা পেয়ে যান। আসলে সবাই খুশি করবার জন্য এমনকি নিয়ম বহির্ভূত সুযোগ সুবিধা দান করে নিজেদেরকে কৃতার্থ মনে করেন। কিন্তু জিয়াউর রহমানের সময় ব্যাপারটা ছিল ঠিক উল্টো। তার আত্মীয় স্বজনকে কোনো অফিসার বা কোনো মহল কোনো সুযোগ সুবিধা দেবার সাহস পেতেন না, কারণ যদি তিনি ঘুণাক্ষরেও তা জানতে পারতেন তাহলে সেই অফিসার সরকারি হোক বা বেসরকারি হোক তার কোপ দৃষ্টিতে পড়ে যেতেন। জিয়াউর রহমান নিজে কখনো বেআইনি অথবা নিয়ম বহির্ভূত কোনো সুবিধা দেবার কথা কাউকে অনুরোধ করেননি। তিনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো মন্ত্রী বা কোনো অফিসার যেন নিয়ম বহির্ভূত কোনো কাজের জন্য সুপারিশ না করেন। তার সময় মন্ত্রীরা এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা তাকে যথেষ্ট ভয় করতেন এবং তার নির্দেশ বরখেলাপ করতে সাহস পেতেন না। এরশাদের সময় অবশ্য ব্যবস্থা সম্পূর্ণ বদলে যায়। এরশাদের আত্মীয় স্বজন ও এরশাদের মন্ত্রীদের আত্মীয় স্বজন ও চাটুকারের দলই সমাজের সব সুযোগ সুবিধা ভোগ করার অধিকার লাভ করে। স্বজনপ্রীতি এরশাদ সরকারের মূলনীতি হয়ে দাঁড়ায়। স্বৈরাচারী সরকার যে স্বজনপ্রীতির ধারা প্রবর্তন করে গেলেন, এর পরিবর্তন করতে সাহসী ও শক্তিশালী পদক্ষেপের প্রয়োজন। জিয়াউর রহমান বিশ্বাস করত, স্বজনপ্রীতি জাতির সুষ্ঠু উন্নয়নের অন্তরায়। স্বজনপ্রীতির অর্থ হল মেধা ও উপযুক্ততাকে অবহেলা করে আত্মীয়তা ও পরিচয়কেই যোগ্যতার মাপকাঠি হিসেবে স্থির করে নেওয়া। সে অবস্থায় যোগ্য ব্যক্তির ওপর স্থান করে নেবে। তিনি এও বুঝেছিলেন যে রাষ্ট্রপরিচালক হিসেবে তাকেই প্রথমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তা না হলে শুধু উপদেশ আর নির্দেশ দিলে সেই উপদেশ বা নির্দেশের কোনো কার্যকারিতা থাকবে না। তিনি স্বজনপ্রীতির ব্যাপারে এত কঠোর মনোভাব গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক সেন্ট জোসেফ স্কুলে পড়ত। স্কুলটা বিশেষ নামকরা আর স্কুলের নিয়মকানুন অত্যন্ত কড়া। কোনো ছেলের পরীক্ষায় ফল সন্তোষজনক না হলে সেই ছেলেকে আর স্কুলে রাখা হতো না। তারেকের পরীক্ষার ফল সেবার সন্তোষজনক ছিল না, তাই স্কুলের ব্রাদার তাকে স্কুল থেকে আইন অনুসারে বের করে দেন। ব্রাদার মনে হয় জানতেন না যে তারেক প্রেসিডেন্টের ছেলে। যখন সেটা জানলেন তখন ব্রাদার অত্যন্ত সংকোচের সঙ্গে প্রেসিডেন্টকে টেলিফোন করলেন। জিয়াউর রহমান সাহেব তার সঙ্গে কথা বলে বুঝলেন যে ব্রাদার নিয়ম মাফিক কাজ করেছেন। তখন তিনি ব্রাদারকে বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি ঠিক করেছেন। ব্রাদার তার কথায় অভিভূত হলেন। কোনো উন্নয়নশীল দেশের রাষ্ট্র পরিচালকের কাছ থেকে এমন ব্যবহার আশা করা খুবই আশ্চর্যজনক। আমাদের দেশের রাজনৈতিক নেতা ও উচ্চপদে আসীন আমলারা যদি তার দৃষ্টান্ত মেনে চলতেন তাহলে আমাদের সমাজ অনেক বদলে যেত। শুনেছি জিয়াউর রহমান একবার একটি সরকারি জমি নিজের নামে বরাদ্দ পেয়েছিলেন, কিন্তু সময় মতো কিস্তির টাকা দিতে অসমর্থ হওয়ায় তিনি সেই জমির মালিক হতে পারেননি। মৃত্যুর সময় তিনি ছিলেন জমিহীন, প্রায় কপরদকহীন। জিয়াউর রহমানের নিয়ন্ত্রণে বহু রাষ্ট্রীয় অতিথি এদেশে এসেছিলেন। তাদের সম্মানে বঙ্গভবনে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ভোজ হতো এবং সাধারণত সেই ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। পদাধিকার বলে আমিও সস্ত্রীক নিমন্ত্রিত হতাম। নেপালের রাজা ও রানী যখন রাষ্ট্রীয় সফরে আসেন সে সময়ের একটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই।
রাজা ও রানীর সফর উপলক্ষে রীতি অনুযায়ী রাষ্ট্রীয় ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ ব্যাপারে ব্যস্ততার জন্য আমি আগেই স্থির করেছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবার পরপরই আমি বঙ্গভবন থেকে বেরিয়ে পড়ব। একটু পেছনের দিকে বসেছিলাম যেন কারো দৃষ্টি আকর্ষণ না করেই বেরিয়ে আসতে পারি। হল ছেড়ে যখন বেরিয়ে আসছি হঠাৎ নজর পড়ল প্রেসিডেন্টের এডিসি প্রেসিডেন্টের দুই ছেলেকে নিয়ে একদম পেছনের সারিতে বসা। আমি এডিসিকে বললাম, ওদের নিয়ে এত পেছনে রয়েছেন কেন? ওদের নিয়ে আরো সামনে যেতে পারেন, সামনের দিকে সিট খালি আছে। এডিসির উত্তর শুনে আমি অবাক হলাম। কাঁচুমাচু হয়ে এডিসি বললেন, স্যার, প্রেসিডেন্ট সাহেব জানেন না তার ছেলেরা এখানে আছে। জানলে বিপদ হবে আমার এবং ওদের, কারণ ওদের এ সময় বঙ্গভবনে আসা নিষেধ, তাই ওদের নিয়ে এত দূরে বসেছি। স্যার, আপনি যেন প্রেসিডেন্ট সাহেবকে জানাবেন না। এই ছিলেন জিয়াউর রহমান। নিজের ছেলেদেরও এই সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ দিতেন না, পাছে এও স্বজনপ্রীতির সংজ্ঞার মধ্যে এসে যায়। এর কোনো উদাহরণ আনতে পারবে না। উন্নয়নশীল দেশের বেশিরভাগ রাষ্ট্রনায়করা স্বজনপ্রীতির ব্যাপারে সমালোচনার ঊর্ধ্বে নন। রাষ্ট্রপতিদের স্বজনপ্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ মেনে নেন। রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন সাধারণত সরকারি কর্মকর্তা, ব্যাংকের পরিচালকেরও থাকে এবং সমাজের সর্বস্তরে আলাদা সুযোগ সুবিধা পেয়ে যান। আসলে সবাই খুশি করবার জন্য এমনকি নিয়ম বহির্ভূত সুযোগ সুবিধা দান করে নিজেদেরকে কৃতার্থ মনে করেন। কিন্তু জিয়াউর রহমানের সময় ব্যাপারটা ছিল ঠিক উল্টো। তার আত্মীয় স্বজনকে কোনো অফিসার বা কোনো মহল কোনো সুযোগ সুবিধা দেবার সাহস পেতেন না, কারণ যদি তিনি ঘুণাক্ষরেও তা জানতে পারতেন তাহলে সেই অফিসার সরকারি হোক বা বেসরকারি হোক তার কোপ দৃষ্টিতে পড়ে যেতেন। জিয়াউর রহমান নিজে কখনো বেআইনি অথবা নিয়ম বহির্ভূত কোনো সুবিধা দেবার কথা কাউকে অনুরোধ করেননি। তিনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো মন্ত্রী বা কোনো অফিসার যেন নিয়ম বহির্ভূত কোনো কাজের জন্য সুপারিশ না করেন। তার সময় মন্ত্রীরা এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা তাকে যথেষ্ট ভয় করতেন এবং তার নির্দেশ বরখেলাপ করতে সাহস পেতেন না। এরশাদের সময় অবশ্য ব্যবস্থা সম্পূর্ণ বদলে যায়। এরশাদের আত্মীয় স্বজন ও এরশাদের মন্ত্রীদের আত্মীয় স্বজন ও চাটুকারের দলই সমাজের সব সুযোগ সুবিধা ভোগ করার অধিকার লাভ করে। স্বজনপ্রীতি এরশাদ সরকারের মূলনীতি হয়ে দাঁড়ায়। স্বৈরাচারী সরকার যে স্বজনপ্রীতির ধারা প্রবর্তন করে গেলেন, এর পরিবর্তন করতে সাহসী ও শক্তিশালী পদক্ষেপের প্রয়োজন। জিয়াউর রহমান বিশ্বাস করত, স্বজনপ্রীতি জাতির সুষ্ঠু উন্নয়নের অন্তরায়। স্বজনপ্রীতির অর্থ হল মেধা ও উপযুক্ততাকে অবহেলা করে আত্মীয়তা ও পরিচয়কেই যোগ্যতার মাপকাঠি হিসেবে স্থির করে নেওয়া। সে অবস্থায় যোগ্য ব্যক্তির ওপর স্থান করে নেবে। তিনি এও বুঝেছিলেন যে রাষ্ট্রপরিচালক হিসেবে তাকেই প্রথমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তা না হলে শুধু উপদেশ আর নির্দেশ দিলে সেই উপদেশ বা নির্দেশের কোনো কার্যকারিতা থাকবে না। তিনি স্বজনপ্রীতির ব্যাপারে এত কঠোর মনোভাব গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক সেন্ট জোসেফ স্কুলে পড়ত। স্কুলটা বিশেষ নামকরা আর স্কুলের নিয়মকানুন অত্যন্ত কড়া। কোনো ছেলের পরীক্ষায় ফল সন্তোষজনক না হলে সেই ছেলেকে আর স্কুলে রাখা হতো না। তারেকের পরীক্ষার পর সেবার সন্তোষজনক ছিল না, তাই স্কুলের কত তফাৎ তা দেশবাসী ও বিদেশের লোকেরাও লক্ষ্য করেছে। সকলের পাশাপাশি এরশাদের তথাকথিত ছেলে সাদের প্রতি এরশাদের আচরণ দৃষ্টিকটু হলেও এবং প্রোটোকল বিরোধী হলেও প্রেসিডেন্ট এরশাদ রাষ্ট্রীয় সফরে সাদকে সঙ্গে করে নিয়ে যাওয়া অন্যায় বা নীতি বহির্ভূত মনে করেননি, বরং তিনি এই সব সফরে ও কনফারেন্সে সাদকে দেখাতে বেশ গর্ববোধই করতেন। কত তফাৎ! টেলিভিশন কর্তৃপক্ষের ওপর করা নির্দেশ ছিল তার ছেলেদেরকে যেন কোনো সময় অথবা কোনো ছুতোয় টেলিভিশনের পর্দায় দেখানো না হয়। তার জীবিতকালে কেউই তার ছেলেদের টেলিভিশনের পর্দায় দেখেনি। আর একটা ঘটনা মনে আসছে। একদিন সকালের দিকে অফিসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টেলিফোন পেলাম। এয়ারপোর্টে চলে আসেন, আমি দিনাজপুর ট্যুরে যাচ্ছি, আপনি আমার সঙ্গে যাবেন, আমি কাল ফিরব। তৎক্ষণাৎ বাসা হয়ে একটা ছোট সুটকেসে রাতে থাকার কাপড় চোপড় নিয়ে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছালাম। তখনও যে আন্তর্জাতিক এয়ারপোর্ট চালু হয়নি। বিমানবন্দরে এসে দেখলাম প্রেসিডেন্ট ভিআইপি কামরায় কিছু ফাইলপত্র নিয়ে ব্যস্ত। মন্ত্রী ও সিনিয়র অফিসাররাও রয়েছেন, তারাও প্রেসিডেন্টের সফর সঙ্গী। ভিআইপি কামরায় চা নাস্তা খাওয়া চলছিল, আমিও চা খেলাম। প্রায় ২০-২৫ মিনিট পর আমরা প্লেনে উঠলাম। উঠেই দেখি বেগম জিয়া ও তার দুই ছেলে আগে থেকে প্লেনে বসে আছেন। ওরা যে কত আগে থেকে বসে আছেন বুঝলাম না। প্লেন রোদের মাঝে দাঁড়িয়েছিল, তখনও প্লেনের এয়ার কন্ডিশনার ছাড়া হয়নি, ভেতরে তখনও যথেষ্ট গরম। ভাবছিলাম বেগম জিয়া তার ছেলেদের নিয়ে প্লেনে এত গরমের মধ্যে না বসে ভিআইপি কামরায় বসতে পারতেন। প্লেন ছাড়ল এবং সময় মতো ঠাকুরগাঁও বিমানবন্দরে পৌঁছল। প্রেসিডেন্ট জিয়া গাড়িতে উঠে দিনাজপুরের দিকে যাত্রা করলেন।
তার গাড়িতে কিন্তু বেগম জিয়া ও 2 ছেলে উঠল না। আমি গাড়িতে প্রেসিডেন্টের যাত্রাবহরের সঙ্গে চললাম। মিনিট 5 যাবার পর হঠাৎ মনে হলো আমার তো ভুল হয়ে গেছে, আমার সুটকেস নেওয়া হয়নি। তখন আমি আবার আমার গাড়ি ঘুরিয়ে ঠাকুরগাঁও বিমানবন্দরে ফিরে এলাম। এসে দেখি বিমানবন্দর প্রায় শূন্য, শুধু বেগম জিয়া তার 2 ছেলে নিয়ে বিমানবন্দরের বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। ওদের সঙ্গে আছেন দিনাজপুরের এডিসি। বুঝলাম গাড়ির অপেক্ষা করছেন। কোনো গাড়ি নজরে না পড়ায় আমি এডিসিকে বললাম, আমার গাড়িটা নিয়ে আপনি বেগম জিয়াকে নিয়ে যান, আপনাদের গাড়ি এলে আমি সেটা নিয়ে যাব। এডিসি সাহেব বললেন, না স্যার, আপনি আপনার গাড়ি নিয়ে যান, আমাদের গাড়ি এখনই এসে পড়বে, বেগম জিয়া তো এই শহরেই যাবেন। অগত্যা আমি আমার সুটকেস উদ্ধার করে গাড়ি নিয়ে দিনাজপুর পাড়ি দিলাম। প্রেসিডেন্টের বেগম সাহেবা ও ছেলেদেরকে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা ভাবতেও আশ্চর্য লাগে। এরশাদের আমলে ফার্স্ট লেডির যে কি দাপট তা দেশবাসী দেখেছে। ফার্স্ট লেডির হুকুম যে প্রেসিডেন্টের ওপরও কার্যকরী হয়, সে অভিজ্ঞতাও নাকি সে সময় অনেকে টের পেয়েছিলেন। বিএনপির এক নেতা জিয়াউর রহমান সাহেবের এক ভাইয়ের সঙ্গে খুব গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েন। সেই ভাই তখন এক ব্যাংকে চাকরি করতেন। সেই নেতৃস্থানীয় ব্যক্তিটি তাকে নিয়ে সর্বত্র ঘোরাফেরা শুরু করেন। উদ্দেশ্য ছিল লোককে দেখানো যে তার সঙ্গে প্রেসিডেন্টের ভাইয়ের এত ঘনিষ্ঠতা যে প্রেসিডেন্টের কাছ থেকে অনেক কিছু তিনি করিয়ে নিতে পারেন। নিজের ব্যবসার উন্নতির জন্য তিনি প্রেসিডেন্টের ভাইকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছিলেন। ব্যাপারটা আমরা প্রেসিডেন্ট সাহেবের নজরে আনলাম। আমরা চেয়েছিলাম তিনি বিএনপির নেতাকে বলে দেবেন যেন তার ভাইকে তিনি এরকমভাবে ব্যবহার না করেন, কিন্তু ফল দাঁড়ালো উল্টো। বিএনপির নেতাকে কিছু না বলে আমাকে বললেন যেন তার ভাইয়ের ঊর্ধ্বতন অফিসারকে বলে তার ভাইকে ওই ব্যাংকের বিদেশস্থ শাখায় বদলি করে দেওয়া হয়। তাই করতে হয়েছিল এবং 10 দিনের মধ্যেই তার ভাইকে দেশ ছেড়ে বিদেশি শাখায় যোগ দিতে হয়েছিল। অনেক উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়ক নিজ অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়েছেন। এর ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের জানা আছে। এদেশেও এ ব্যাপারে প্রেসিডেন্ট এরশাদের দৃষ্টান্ত সকলেরই জানা। কিন্তু জিয়াউর রহমান ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। সম্পদের প্রতি কোনো মোহ ছিল না, তার নিজস্ব কোনো বাড়ি ছিল না, জমি ছিল না, ব্যাংকের জমা টাকাও ছিল না এবং এসবের প্রতি তার কোনো মোহও ছিল না। তার মৃত্যুর পর চট্টগ্রাম সার্কিট হাউজে তার বাক্স থেকে কি কি জিনিস পাওয়া গিয়েছিল তার বিবরণ তখনকার সব কাগজে বেরিয়েছিল। তখন মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে তাদের প্রিয় রাষ্ট্রপতির জিনিসগুলো একজন সাধারণ মানুষের জিনিসেরই মতো। এর ফলে সকলের শ্রদ্ধা তার প্রতি বেড়ে গিয়েছিল। তার মৃত্যুর পর সাত্তার সরকার তার পরিবারের সংস্থানের জন্য সংসদে বিল উত্থাপন করেন এবং জাতীয় সংসদের মাননীয় সদস্যরা শ্রদ্ধা ভরে সেই বিলে সম্মতি দেন। খালেদ মোশাররফের ক্ষণস্থায়ী সামরিক অভ্যুত্থানের পর জিয়াউর রহমানকে তার বাসগৃহে অন্তরীণ করা হয়েছিল। তখন কয়েকজন সামরিক অফিসার তার বাসায় তাকে সামরিক বাহিনীর প্রধানের পদ থেকে অবসর গ্রহণের কাগজ স্বাক্ষর করাতে গিয়েছিলেন। তাদের একজনের কাছ থেকে শুনেছি, তারা যখন তার ইস্তফা পত্রটি এগিয়ে তাতে সই করে দেবার অনুরোধ জানালেন, তিনি বিষণ্ণ মুখে কাগজটা সই করে দিলেন আর বললেন, আপনারা তো জানেন আমার কোনো টাকা পয়সা নেই, সুতরাং আমাকে যেন উপযুক্ত পেনশন দেবার ব্যবস্থা করা হয়। সেই ইস্তফা পত্রের সঙ্গে তিনি যোগ করে দিলেন এই কথাটুকু, উপযুক্ত পেনশন দেওয়া হোক। খালেদ মোশাররফ সাহেব সেই অনুরোধে রাজি হয়েছিলেন, কিন্তু পরে অবশ্য ঘটনা নতুন মোড় নেয়। 23 জুন 1980 সন অফিসে কাজ করছি, হঠাৎ তার টেলিফোন পেলাম। নির্দেশ হলো তক্ষুনি যেন বঙ্গভবনে তার অফিসে চলে আসি। সঙ্গে সঙ্গে বঙ্গভবনে গেলাম। তার কামরায় ঢুকতেই আমাকে একটা টেলেক্স পড়তে দিলেন। টেলেক্সে ছিল সঞ্জয় গান্ধীর দুর্ঘটনায় মৃত্যুর খবর। সেদিন সকালে বিমান চালনা করতে যেয়ে দুর্ঘটনা ঘটেছিল আর সঞ্জয় গান্ধী মৃত্যুর শিকার হয়েছেন। এর কিছুদিন আগে তার সঙ্গে আলাপে আমি বলেছিলাম যে দিল্লিতে থাকার সময় আমি বুঝেছিলাম যে সঞ্জয় গান্ধী ভারতের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী সঞ্জয়কে সেভাবেই গড়ে তুলছিলেন। আরও বলেছিলাম যে সঞ্জয় গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হলে ভারত ও বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে প্রচুর সাহায্য করেছিলেন বলে ইন্দিরা গান্ধীর মনে হয় সব সময়ই একটা ধারণা থাকত যে বাংলাদেশ তার কথায় চলবে। ইন্দিরা গান্ধীর সময় সেই কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ব্যাপারে যে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্পর্কের ব্যাপার, ইন্দিরা গান্ধী সেটা খোলা মনে মেনে নিতে পারেনি। কিন্তু সঞ্জয় গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হলে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে। আমাদের পারস্পরিক সম্পর্ক দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেমন সম্পর্ক হয় তেমন হবে। জিয়াউর রহমান সাহেবও আমার ধারণার সঙ্গে একমত হয়েছিলেন। গান্ধী সম্বন্ধে আমার মনোভাব জানতেন বলেই বোধ হয় সঞ্জয় গান্ধীর মৃত্যু সংবাদটা বিশেষ করে
আমাকে জানিয়ে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। টেলেক্সটি পড়ে ক্ষণিকের জন্য হলেও আমি মর্মাহত হয়েছিলাম। আমি বললাম, স্যার, এই আকস্মিক মৃত্যু যথেষ্ট দুঃখজনক এবং আমার মতে ভারতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সঞ্জয় গান্ধী যথেষ্ট করিতকর্মা লোক ছিলেন এবং রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবস্থান করে নিতে সক্ষম হয়েছিলেন। অবশ্য ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন তিনি ক্ষমতার প্রচুর অপব্যবহার করেছিলেন। তার বাড়াবাড়ির জন্যই তার মা ইন্দিরা গান্ধীকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে। ইন্দিরা গান্ধীর সেই সময় নির্বাচনে পরাজয়ের প্রধান কারণগুলোর মধ্যে সঞ্জয় গান্ধীর ক্ষমতার অপব্যবহার অন্যতম। পুত্র স্নেহে অন্ধ হয়ে ইন্দিরা গান্ধী সঞ্জয়ের বাড়াবাড়িকে প্রশ্রয় দিয়েছিলেন এবং সঞ্জয়ের বিরুদ্ধে যারা ইন্দিরা গান্ধীর কাছে নালিশ করতেন তাদেরকে তিনি শত্রু জ্ঞান করতে আরম্ভ করেছিলেন। ছেলেদের প্রশ্রয় দেওয়ার ফলে এবং তাদেরকে শাসনের মধ্যে না রাখার জন্য প্রেসিডেন্ট আইয়ুব খান ও গভর্নর মোনেম খানকেও একই মূল্য দিতে হয়েছিল এবং তাদের ক্ষমতা চ্যুতির পেছনেও কারণ অনুরূপ। আমি বললাম যে আপনার এ ব্যাপারে কোনো বিপদ নেই, কারণ আপনার ছেলেরা বা কোনো আত্মীয় আপনার অবস্থানের সুযোগ নিয়ে আপনার উপর কোনো অপবাদ আনছে না। তিনি বললেন, আমার ছেলেরা এখনো ছোট রয়েছে এবং সেজন্য তারা আমার ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ পাচ্ছে না। সে কারণেই কি বলছেন, না আমাকে খুশি করার জন্য বলছেন? আমি বললাম, আমি আপনাকে খুশি করার জন্য বলছি না। আমি যা বললাম সবাই তাই বলবে। আত্মীয় স্বজন ও পরিবারের লোকদের আপনি যে কঠোর শাসনের মধ্যে রেখেছেন, দেশের লোক তা জানে। আপনার কোনো আত্মীয় যে আপনার অবস্থানের সুযোগ নেয় না বা নিতে সাহস করে না, সেজন্য লোকেরা আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এ ব্যাপারে আপনি সব সমালোচনার ঊর্ধ্বে।